গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান কাদেরের। ইসি গঠন নয়, প্রধান সংকট নির্বাচনকালীন সরকার, মন্তব্য ফখরুলের। প্রতিষ্ঠা বার্ষিকীতে চলছে জাতীয় পার্টির আলোচনা সভা, তৃণমূল শক্তিশালী করে দল এগিয়ে যাওয়ার প্রত্যয় নেতাকর্মীদের। পূর্বাঞ্চলের স্থায়ী ঠিকানায় বাণিজ্য মেলার প্রথম আসর উদ্বোধন। প্রধানমন্ত্রী বললেন, অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দিচ্ছে সরকার। যেসব দেশে আমরা রপ্তানি এখন করি সেটা আমরা করি, কিন্তু আমাদের নতুন নতুন রপ্তানি করবার জন্য জায়গা, নতুন নতুন দেশ এবং সেই দেশের চাহিদা সেটা জানতে হবে। নতুন বছরের শুরুর দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ। করোনাকালে ধাপে ধাপে পাঠ্যপুস্তক পাবে ছাত্রছাত্রীরা। শুভেচ্ছা এবং আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি টুম্পা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবরে যাচ্ছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরের ব্রিফিংয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান তিনি। এই সময় ওবায়দুল কাদের আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে রাজনীতিতে অসাম্প্রদায়িকতার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ সবসময় কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। দেশের প্রধান সংকট নির্বাচনকালীন সরকার, ইসি গঠন কোনো ইস্যু নয়, এমন মন্তব্য করে চলমান সংলাপকে অর্থহীন আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা ইস্যুতে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার সাজার বিষয়টি পুরোপুরি রাজনৈতিক, এখানে আইনের কিছু নেই। তাই বিএনপি চেয়ারপারসনের কিছু হলে সরকারকেই এর দায় নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। সংলাপকে কোনো অর্থহীন মনে করছি। আমরা মনে করি যে বর্তমানে যে রাজনৈতিক সংকট, সেই সংকটটা কোনো নির্বাচন কমিশন গঠনের সংকট নয়। যদি আওয়ামী লীগ সরকারে থাকে তাহলে সে নির্বাচনের কোনো মূল্যই হতে পারে, অর্থই হতে পারে না। অবশ্যই আমরা যেটা বলেছি যে নির্বাচনকালীন সময়ে একটু নিরপেক্ষ নির্দলীয় সরকার থাকতে হবে, যারা নিরপেক্ষভাবে একটা নির্বাচন কমিশন গঠন করে তাদের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠান করবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চলছে আলোচনা সভা। সেখানে আছেন সহকর্মী শাকিল হাসান, তার কাছ থেকে একটু জানতে চাইব। শাকিল, প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা তো এরই মধ্যে শুরু হয়েছে, সেখানে যারা অংশ নিয়েছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ, তারা কি বলছেন? জাতীয় পার্টির আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে দলটির নেতাকর্মীরা এবং দলটির সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা কিন্তু আজকে এই সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এখানে অংশ নিয়েছেন রাজধানীর বিভিন্ন ইউনিট সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতৃবৃন্দ এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সব নেতাই আজকে উপস্থিত রয়েছেন। এবং এখন পর্যন্ত যে সমস্ত নেতারা বক্তব্য দিয়েছেন তারা কিন্তু বলছেন যে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রাখা গেলে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব এবং দুটি দলের যে ক্রমান্বয়ে দেশ পরিচালনায় অংশগ্রহণের বাইরে জাতীয় পার্টির পক্ষেও দেশ পরিচালনায় যাওয়ার সুযোগ রয়েছে বলে নেতারা বক্তব্য রেখেছেন। এছাড়া নেতারা বলছেন জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিকভাবে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভালো ফলাফল করা সম্ভব যদি মানুষের গণদাবিকে জাতীয় পার্টি বুঝতে পেরে তার সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করে। সেক্ষেত্রে হয়তো জাতীয় পার্টি আবার আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় আসতে পারে এবং তার জন্য যে দিক নির্দেশনা প্রয়োজন
নেতাকর্মীদের কাছ থেকে, বিশেষ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং অন্যান্য নেতৃবৃন্দের দিক নির্দেশনার কথা তারা বলেছেন। এবং তারা বলছেন যে যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঠিক দিক নির্দেশনা রাজধানীর সহ তৃণমূলের নেতাকর্মীরা পান, সেক্ষেত্রে দল আবারও চাঙ্গা হয়ে উঠবে, দল আবারও শক্তিশালী হয়ে উঠবে, যেমনটা জাতীয় পার্টি অনেক আগে ছিল। টুম্পা, ধন্যবাদ আপনাকে। শাকিল হাসান জানাচ্ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে। সময় এখন বাংলাদেশের, তাই এই সুযোগকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতেও বিশ্বে বাণিজ্য কূটনীতির মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। সকালে গণভবন থেকে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এইসব কথা বলেন প্রধানমন্ত্রী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ব্যবসা ও পণ্য প্রচারের স্বার্থে 1995 সাল থেকে রাজধানীতে শুরু হয় বাণিজ্য মেলা। প্রতি বছরই বড় পরিসরে এই আয়োজন হলেও ছিল না কোনো স্থায়ী কাঠামো। মেলা শুরুর দীর্ঘ 25 বছর পরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এবার শুরু হলো বাণিজ্য মেলা। গণভবন থেকে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, করোনার মাঝে সরকারের দেয়া ভর্তুকির কারণে দেশের অর্থনীতির ধারা অব্যাহত রয়েছে। বিভিন্ন সুযোগ সুবিধাগুলি আমরা সৃষ্টি করে দিয়েছি এখানে। তবে হ্যাঁ, এই প্রথম আপনারা অনুষ্ঠান করছেন, কিছু কিছু সমস্যা থাকতেই পারে। তবে আমি আমাদের ব্যবসায়ী সম্প্রদায়কে বলবো যে আমি তো আপনাদেরকে পুরো একটা কাঠামো তৈরি করে দিয়েছি। এখন এটা সমস্যাগুলি আপনারাই সমস্যা সমাধান করে নেন বা স্থায়ীভাবে যাতে আরও উন্নত হয় তার পদক্ষেপটা আপনারাই নেন। কিছু খরচা করেন অল্প, তাহলেই হয়ে যাবে। আমাদের যেটা দায়িত্ব আমরা সেটা পালন করে দিয়েছি। দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে রপ্তানি পণ্যের মান ধরে রাখার বিষয়ে সচেতন হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। বর্তমানে আমাদের যে কূটনীতি, এটা হবে বাণিজ্যিক কূটনীতি, অর্থাৎ ইকোনমিক ডিপ্লোম্যাসি, এবং সেইভাবেই সকলে কাজ করছেন এবং উদ্যোগ নিয়েছেন এবং সকলের সঙ্গে ব্যবসা বাণিজ্য যাতে আরও সহজভাবে করতে পারি। অর্থাৎ উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যে মর্যাদা পেয়েছি সেটাকে ধরে রেখে যদি কোনো চ্যালেঞ্জ আছে সেটাও যেন আমরা মোকাবেলা করতে পারি, সেই বিষয়ে বিশেষ দৃষ্টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে আইসিটি পণ্য সেবাকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আইসিটি পণ্য সেবাকে জাতীয়ভাবে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করছি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশের স্কুলগুলোতে শুরু হয়েছে বই বিতরণ কার্যক্রম। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে সব বই একসাথে দেওয়া হচ্ছে না। জানুয়ারির মধ্যেই ধাপে ধাপে শেষ করা হবে এই কার্যক্রম। করোনার কারণে বিধিনিষেধ মেনেই বিতরণ করা হচ্ছে নতুন বই। নতুন বইয়ের গন্ধে মৌ মৌ করছে ক্লাসরুম। শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দের ঝিলিক। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের এই দৃশ্য পরিচিত। তবে গত বছরের মতো করোনা মহামারীর কারণে জমজমাট উৎসবটি নেই। মজা করতাম, হুল্লোড় করতাম, কিন্তু এবার তো আর করোনার জন্য হচ্ছে না, তাই বই সব মিস করছি। নতুন বই মানে ওর আগে ফার্স্টে গানটা শুনবো, ওই নতুন বইয়ের গানটা অনেক ভালো লাগে। নতুন বই পেয়ে আমি খুবই খুশি। আমি বাসায় গিয়ে বইগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো, পড়বো, দেখবো যে কি কি আছে। অনেক নতুন সাবজেক্টও আছে আমাদের। এবার ধাপে ধাপে সব বই যাবে শিক্ষার্থীদের হাতে। জানুয়ারির প্রথম সপ্তাহে সব বই পাবে তারা। বড় করে বই উৎসব করছি না, কিন্তু বছরের প্রথম দিনেই আমরা বই দেওয়া শুরু করে দিয়েছি। তা আমাদের ছাত্রীদের মাঝে তো আনন্দ, মানে যে সবার হাতে হাতে বই, ওরা তো নতুন বইয়ের গন্ধে একেবারে খুবই খুশি হয়ে আছেন। এইভাবে দিলে আমাদের প্রায় 7 দিন লাগবে। সেই 7 দিনই সরকার নির্দেশনা মোতাবেক তারাই বলেছে যে সবগুলো শাখা, সবগুলি ক্লাস একসাথে আনার দরকার নেই। রাজধানীতে শনিবার অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকায় পর্যায়ক্রমে স্কুলগুলো তাদের বই বিতরণ কর্মসূচি চালিয়ে যাবে। বাসায় গিয়ে নতুন বই মলাট করব। নতুন বইয়ের জন্য অনেক খুশি হয়েছি। আর বাসায় গিয়ে আজ আমি অঙ্ক পড়ব। নতুন বইয়ের গন্ধ আমার খুবই ভালো লাগে। অভিভাবকরাও সন্তুষ্ট বই বিতরণের কার্যক্রমে। বই উৎসবের মাধ্যমে বই দিলে তো বাচ্চারাও খুব খুশি ছিল, আনন্দিত হতো। এবার করোনার কারণে তো আমরা পারছি না, তারপরেও বাচ্চারা যেটুকু পারছে সেটুকুই তারা খুশি। আমার বাচ্চার কোনো ক্ষতি না হয় বা আমার বাচ্চার সাথে যারা পড়াশোনা করছে তাদের যেন ক্ষতি না হয়, এই জন্য বই সিস্টেমটা এটা ভালো লাগছে।
বই হাতে পাওয়ার আনন্দের চিত্র ছিল সারা দেশের স্কুলগুলোতেও। ভিড় এড়াতে এক এক দিন দেয়া হবে এক এক শ্রেণীর বই। নতুন বই হাতে পেয়ে খুশির কমতি ছিল না ছাত্রছাত্রীদের। এখন থেকে শুরু করে দিব, আমার অনেক খুশি হচ্ছে, খুব ভালো লাগছে পেয়েছি বইটা এটার জন্য। করোনার কারণে এখনো পুরোপুরি চালু হয়নি ক্লাস। আশা করা হচ্ছে মহামারী নিয়ন্ত্রণে থাকলে মার্চ নাগাদ স্বাভাবিক কার্যক্রম শুরু হতে পারে। ফারহানা নাইসি, যমুনা নিউজ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। সেখানে জাতীয় পার্টির 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই মুহূর্তে বক্তৃতা দিচ্ছেন অ্যাডভোকেট সালমা ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তৃতায়। আমি বিশ্বাস করি সরকার গঠনের জন্য আগামী নির্বাচনে জনগণ জাতীয় পার্টিকে বেছে নেবে। এই জন্য এখন থেকেই আমাদের প্রস্তুত নিতে হবে। জাতীয় পার্টি আজ জেগে উঠেছে নতুনভাবে, নতুন শক্তি নিয়ে। সামনে আমাদের জন্য অপেক্ষা করছে সোনালী সুদিন। আমাদের প্রাণ প্রিয় চেয়ারম্যান ও সুযোগ্য মহাসচিব অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে অবিরাম অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এইভাবে আমাদের তৃণমূল পর্যায়ে কাজ করে পার্টিকে আরো শক্তিশালী করতে হবে। যারা অভিমান করে অতীতের দল ছেড়ে চলে গেছেন, জাতীয় পার্টির নাম নিয়ে ব্র্যাকেট বন্দী হওয়ার চেষ্টা করছেন, তাদেরকে ফিরিয়ে আনার এখন সময়ের দাবি। কারণ সম্ভাবনার আলো এখন আমাদেরই দিকে। প্রিয় বন্ধুরা, আমাদের মাঝে সেই মহান নেতা পল্লী বন্ধুর এরশাদ আজ নেই, রেখে গেছেন তার নীতি ও আদর্শ। তিনি শিখে গেছেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তাই আসুন পল্লী বন্ধুর নীতি এবং আদর্শকে বুকে ধারণ করে সকল দ্বিধা দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে ইস্পাত কঠিন লক্ষ্যে আমরা গড়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করে তুলি। পল্লীবন্ধুর স্বপ্নে নতুন বাংলাদেশ গড়ে আমরা ইনশাল্লাহ তুলব। পরিশেষে আমি সবাইকে মঙ্গল কামনায় করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন হাসান ফয়েজ সিদ্দিকী। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এই সময় আপিল বিভাগের বিচারপতিরাও তার সাথে ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর বাসভবন পরিদর্শন করেন প্রধান বিচারপতি। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। প্রধান বিচারপতি বলেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। বিচারপতিরা শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে কাজ করে যাচ্ছেন। আমরা বঙ্গবন্ধুকে অনুভব করি এবং মৃত বঙ্গবন্ধু এখন জীবিত বঙ্গবন্ধু থেকে অনেক শক্তিশালী। সেই জন্য দেখবেন এই কিছুদিন আগেও আমরা বঙ্গবন্ধুর 15ই আগস্টে যে অনুষ্ঠান করেছি সুপ্রিম কোর্টে, প্রত্যেক বিচারপতি ওনাকে শ্রদ্ধা নিবেদন করে কথা বলেছেন। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বেলা 11টা 50 জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বীর শহীদদের প্রতি। হাসান ফয়েজ সিদ্দিকীর সাথে ছিলেন আপিল বিভাগের বিচারকরাও। আরও ছিলেন সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার এবং কর্মকর্তারা। গতকাল দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন হাসান ফয়েজ সিদ্দিকী। প্রার্থীদের বিরামহীন গণসংযোগে উৎসব মুখর নারায়ণগঞ্জ সিটি এলাকা। চলছে 5ম দিনের প্রচারণা। সকাল থেকেই 3 নম্বর ওয়ার্ডে প্রচারণায় নামেন নৌকার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। তার সাথে আছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও। সানারপাড়া এলাকা থেকে শুরু হয় আইভীর কার্যক্রম। এরপর মধ্য সানারপাড়া সহ বিভিন্ন এলাকায় যান তিনি। দিনভরই চলবে নৌকার প্রার্থীর এই গণসংযোগ। ভোটারদের উন্নয়নের নানা ফিরিস্তি দিচ্ছেন সেলিনা হায়াত আইভী। প্রচারণা চালাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারও। নগরীর 21 এবং 22 নম্বর ওয়ার্ডের বন্দর আমিন আবাসিক এলাকা সহ বিভিন্ন জায়গায় গণসংযোগ চালাচ্ছেন তিনি। পরিকল্পিত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। নগরবাসী নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন তৈমুর আলম খন্দকার। এদিকে কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। স্পষ্ট কথা বলি, গতানুগতিক রাজনীতিতে বের হয়ে এসে আমি মানুষের কল্যাণে কাজ করি এবং আজকের ইয়াং জেনারেশন কিন্তু খুবই স্মার্ট, খুবই ট্যালেন্ট এবং তারা কিন্তু এগুলি জানে, দেখে, বুঝে। এই কারণে আমি মনে করি যে ইয়াং জেনারেশন আমার পক্ষে থাকবে। অভাব অভিযোগ আপনারা আমাকে সরাসরি জানাবেন। এভাবেই আমি সব
বিষয়টা অবগত হয়ে সেভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। রংপুরের শাপলা চত্বর এবং দলীয় কার্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিশাল আকৃতির লাঙল এবং দলীয় পতাকা নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পাবনায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে জেলা জাতীয় পার্টি। দুপুরে দলীয় কার্যালয় থেকে বের হয় বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ইন্দিরা মোড়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। বলেন, আগামী দিনে আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় দেশের মানুষ। নড়াইলে কেক কাটার র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। দুপুরে চৌরাস্তা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ গলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণ পেলেও গণফোরাম সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টু। সকালে ডিআরইউতে রাষ্ট্রপতির সংলাপ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। অতীতে সংলাপ হয়েছে, কিন্তু তাতে ফল আসেনি, তাই লোক দেখানো সংলাপে অংশ না নেয়া একই কথা বলেও মন্তব্য করেন। আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমতের সরকার গঠনের দাবি জানায় গণফোরামের একাংশ। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হলে গণফোরাম সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান মন্টু। এই নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে যাওয়া, সময় নষ্ট করা এবং জনগণের কেক বিস্কিট আর চার অপচয় ছাড়া কিছু না। যমুনা নিউজে ফিরছি আরেকটা বিরতি নিয়ে, সাথেই থাকুন। বঙ্গবন্ধুর হাতে যাত্রা শুরু করা পর্যটন শিল্প প্রধানমন্ত্রীর বহুমাত্রিক নেতৃত্বে বিকশিত হয়ে আন্তর্জাতিক মানে উন্নীত হচ্ছে, এ মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। সকালে আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ৫০ বছরের পদার্পণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পর্যটন বান্ধব নীতিমালা ও কার্যক্রমের ফলে দেশের পর্যটন শিল্প এখন বিকাশের নতুন অধ্যায়। সরকারি উদ্যোগের পাশাপাশি বিপুলভাবে বিকশিত হচ্ছে এই খাতের বেসরকারি উদ্যোগ, যা পর্যটন শিল্পের জন্য ইতিবাচক। সকালে পর্যটন ভবনের সামনে থেকে র্যালির মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। র্যালিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। দর্শক, এই ছিল যমুনা নিউজে আমার কাছে এই পর্যন্ত।